নীরব একটা রাস্তা। তখন রাত বাজে ৩টা। রাস্তাটা জঙ্গলের ভিতর দিয়ে চলে গিয়েছে সোজা শহরের দিকে। আর সেই রাস্তা দিয়েই একজন হেঁটে হেঁটে আসছিল। আর হেঁটে হেঁটে আসার সময় সে হঠাৎ করেই একটা পচা গন্ধ নাকে চলে আসে আমার। আমি মাস্ক পরে সেখানে কিসের গন্ধটা কোথা থেকে আসছে সেটা জানার জন্য সেদিকে যেতে লাগলাম। আর হঠাৎ করেই কিছু দূর যাওয়ার পরে একটা মেয়ে আমার পাশ দিয়ে বাইক চালিয়ে চলে গেল। আমি এর আগে কখনো এখানে আসেনি, তাই তেমন কোনো কিছু চেনেও না। কিন্তু মেয়েটা হঠাৎ করে চলে গেল কিভাবে? আমি তো মেয়েটাকে পিছন থেকে আসার কোনো শব্দও পাইনি বা দেখিনি। মেয়েটা হেলমেট পরা ছিল না, আর অন্ধকারের মধ্যে তার মুখটা ভালোভাবে দেখতে পারেনি, কিন্তু তার চুলগুলো দেখা যাচ্ছিল খুব ভালোভাবেই। আমি সামনে এগিয়ে আসতে লাগলাম। দেখলাম 2টা লাশ পড়ে আছে। লাশগুলোর মৃত্যু হয়েছে আজ থেকে প্রায় 4-5 দিন আগে, সেই জন্য পচা একটা গন্ধ বের হচ্ছে। আমি লাশগুলোকে উল্টাতেই হঠাৎ করেই ভেসে আসলো চিরচেনা 2টা মুখ। আমি ওদেরকে দেখে কান্নায় ভেঙে পড়লাম, কারণ ওরা যে আমার হয়েই কাজ করত, ওরা যে আমার সব সময় পাশে থাকত। আর তখন হঠাৎ করেই চারদিক থেকে কেউ আমাকে গুলি করতে লাগলো। আমি নিজেকে সেভ করে সেখান থেকে পালিয়ে যেতে লাগলাম। আর তখনই হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে ধাক্কা খাই, আর মেয়েটা আমাকে বলতে লাগলো, কিরে, তুই এত সাহসী একজন লোক আর এখন ভয় পাচ্ছিস এ 2টা লাশ দেখে? তা দেখে চলতে পারিস না? এত তাড়া কিসে? আমরা কথাবার্তা বলবো, তারপর না হয় যাবি। কে তুই? তোদের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। ওখানে কারা খুন করে রেখেছে? ডেভিড আর সাকিবকে? এখনো বুঝতে পারছিস না তুই? তোকে খুন করার জন্যই তো আমাদের এত কিছু করা। ওদেরকে আমি কোথায় পাবো? ওদের মতো করে একজনকে বানিয়ে নিয়েছি যেন তুই এখানেই আসিস দেখার জন্য, আর তোকে আমরা হাতের কাছে পেয়ে যাই। ওরা তো আমার হয়ে কাজ করতো, আর আমি মেরে ফেলেছিলাম। আর মেরে ফেলে প্লাস্টিক সার্জারি করে ওই ডেভিড আর সাকিবের মতো চেহারা বানিয়ে দিয়েছি। ও, তার মানে তুই ভালোভাবেই জানতি যে আমি এই রাস্তা দিয়েই শহরে প্রবেশ করব, আর তার জন্যই এই প্ল্যানটা বানিয়েছিলে। কিন্তু তোর স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না, কারণ এই আকাশ তোর সেই স্বপ্ন কোনোদিনই পূরণ করতে দেবে না। আর এত সহজে আমাকে মেরে ফেলবি? তোকে অনেক কষ্ট করে আমি খুঁজে পেয়েছি, তো কি করে এখন ছেড়ে দেই বল? সত্যি করে বল, তুই ওই পেন ড্রাইভের আর বাকি সব কিছু কোথায় রেখেছিস? তোর আস্তানাটা কোথায়? কোনো কথা বললাম না। আর কোনো কথা না বলে আমি তাকে একটা পেটের মধ্যে লাথি মারলাম। আর লাথি মারার পরেই মেয়েটা কিছুটা দূরে গিয়ে পড়ে গেল। আর তখনই আমাকে চারদিক থেকে গুলি করতে লাগলো। আমিও মেয়েটার কাছ থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি করতে লাগলাম। আর একসময় ওরা আমার সঙ্গে না পেরে পালিয়ে যেতে লাগলো। আমি তাদেরকে ধরে ফেললাম, আর ধরার পরে নিজের হাতে সবাইকে গুলি করে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমি ওদের একটা গাড়ি নিয়ে যেতে লাগলাম শহরে। আস্তে আস্তে প্রায় সকাল হয়ে গিয়েছে, ভোরের আলো ফুটে গিয়েছে। আমি একটা হোটেলে এসে নাস্তা করলাম। আমি নাস্তা করে যখনই গাড়িটার মধ্যে ঢুকতে যাব, তখনই হঠাৎ করে দেখলাম একটা গাড়ি দ্রুত গতিতে আমার দিকেই আসছে। হয়তো গাড়িটা ব্রেক ফেল করে গিয়েছে। আমি আমার গাড়িটা তাড়াতাড়ি করে সাইড করালাম, আর সাইড করার পরেই আমি গাড়ি থেকে রশি বের করে ওই গাড়িটার পিছনে লাগিয়ে দিলাম। আর গাড়িটা কিছু দূর যাওয়ার পরেই গাড়িটা নিজে নিজেই থেমে গেল। আমি দৌড়ে গেলাম ওই গাড়িটার কাছে। যখনই ওই ড্রাইভারটাকে বের করতে যাব, তখনই দেখলাম এটা ড্রাইভার নয়, এটা একটা মেয়ে। আমি মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মেয়েটাও অনেকটা ভয় পেয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আর এভাবেই কিছুক্ষণ সময় পার হয়ে গেল। আর কিছুক্ষণ পর এই মেয়েটাই বলতে লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি না থাকলে হয়তো অনেক কিছুই হয়ে যেত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই নিন, এখানে 10,000 টাকা আছে, এটা রেখে দিন, আপনার কাজে আসবে। ম্যাম, আমি আপনার জীবন বাঁচিয়েছি, আর তার বিনিময়ে আপনি আমাকে 10,000 টাকা দিচ্ছেন? মানে আপনার জীবনের মূল্য কি 10,000 টাকা? তখনই ওই মেয়েটা কোনো কিছু না বলে গাড়ি থেকে নেমে কিছুটা দূরে চলে গেল। আমি একটা দীর্ঘ শ্বাস ফেললাম। বুঝতে পারলাম বড় লোকের অহংকারী একটা মেয়ে।
তবে মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী। প্রথম দেখায় আমি তার প্রেমে পড়ে গিয়েছি। কিন্তু চেহারা তো মাশাআল্লাহ, বাট ব্যবহার এতটা জঘন্য। তারপরেই আমার ফোনে একটা কল আসলো, আর কলটা রিসিভ করলাম। আর কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে আমাকে সাকিব বলতে লাগলো, ভাই আপনি বেঁচে আছেন? আপনার সঙ্গে আমরা যোগাযোগ করার 2 দিন থেকে অনেক ট্রাই করতেছি, কিন্তু ভাই যোগাযোগ করতে পারতেছি না। ভাই আরেকটা ব্রেকিং নিউজ আছে, আপনাকে আটকানোর জন্য ওরা ফাঁদ পেতে বসে আছে ওই জঙ্গলের দিকে। তুই কালকে রাতের খবর আজকে দিচ্ছিস? হ্যাঁ, এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে কিন্তু তোদের জন্যই আমার অনেকটা লস হয়ে যাবে। আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমি ওদেরকে মেরে ফেলেছি, চিন্তা করিস না। তোর আস্থানায় থাক, আমি আসছি এখনই। তারপরে আমি আর কোনো কিছু না বলে কলটা কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পরে আমি আমার আস্থানার দিকে যেতে লাগলাম। আর কিছুক্ষণ পরেই আস্থানার সেখানেই পৌঁছে গেলাম। আর সেখানে পৌঁছে যাওয়ার পরে সবাই আমাকে দেখে সালাম দিল। আমি সালামের উত্তর নিয়ে আমি সাকিবের কাছে গিয়ে একটা থাপ্পড় মারলাম আর বলতে লাগলাম, একটা কাজ তুই ঠিকভাবে করতে পারিস না? তোকে দিয়ে কি হবে বলতো? এর চেয়ে ভালো তুই অন্য কোথাও চলে যা, কারণ তোকে দিয়ে আমার কোনো কিছুই হবে না। সেদিন রাতে খবরটা আমাকে আগে দিলে কি হতো? তাহলে আমার এতটা ঝামেলা পোহাতে হতো না। ভাই আমরা খুব ভালো করেই জানি যে আপনার কোনো কিছুই হবে না, আর সেই জন্য আমরা অনেকটাই লেট করে ফেলেছি। আসলে ভাই আমাদের কোনো দোষ নেই, আমরা খবরটা তাড়াতাড়ি দিতে চেয়েছিলাম আপনাকে, কিন্তু আপনার মোবাইলটা বন্ধ ছিল। তো এখানে আমাদের কি করার দরকার বলেন? ঠিক আছে, এখন এসব বাদ দে রাফি। আর শোন, তুই কিন্তু এখন এসব কিছু দেখাশোনা করবি। আমি একটা কাজে অন্য কোথাও যাব। রাফি, তুই যেগুলো অস্ত্র আসবে সেগুলো আমার সকল লোকদের কাছে পৌঁছে দেবে। আর পৌঁছে দেওয়ার পরে যে যে আমার কাজে বাধা দিতে আসবে তাকে সোজা শেষ করে দেবে, এবং আমাকে জিজ্ঞেস করবি আগে, তারপরে আমি অনুমতি দিলে সবকিছু। ঠিক আছে ভাই, আপনি যেভাবে বলবেন। আর ভাই আরেকটা কথা ছিল, আমাদের আগের মালগুলো কিন্তু ডেলিভারি হয় নাই, ওগুলো কিন্তু পুলিশ নিয়ে গেছে। এখন পুলিশের কাছ থেকে আপনার কথা বলে ছাড়িয়ে আনতে হবে। আমি আপনার কথা বলেছি যে দাদাভাই সব কিছু ফেরত দিতে বলেছে, আর পুলিশ অফিসার বলেছে যে তোর দাদাভাইকে বলিস আমার সঙ্গে দেখা করার জন্য। ঠিক আছে, আমি তাহলে পুলিশ অফিসারের সঙ্গে দেখা করে সবকিছু মিটিয়ে নিচ্ছি, বুঝতে পেরেছিস? আর তোকে আমি যে যে কাজ দিয়েছি সেগুলো মনোযোগ দিয়ে করবে, কোনো কাজে যেন হেলাফেলা না হয়। আর এই সাকিবকে ভালোভাবে দেখে রাখবি, এটা বলদের মতো কাজ করে মাঝে মাঝে। তারপরে আমি ওদের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বললাম। আর কথা বলা শেষ হবার পরে আমি, রাফি আরও কয়েকজনকে নিয়ে সোজা থানায় চলে আসলাম। আর থানায় আসার পরে দেখলাম ওসি সাহেব সেখানে বসে আছে। আমি গিয়ে তার সামনে বসলাম, আর আমার লোকেরা আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বলতে লাগলাম, ওসি সাহেব, আপনার তো সাহস কম নয়। আপনি আমার জিনিসগুলো আটকে রেখেছেন। হ্যাঁ, আপনি জানেন না যে এগুলো আমার জিনিসপত্র? আপনার সাহস কি করে হয় যে আমার জিনিসগুলো আটকে রাখার? দেখুন দাদা ভাই, আপনি যেটা করছেন এটা আসলে অনেক বেআইনি। আমি আপনাকে অনেক সুযোগ দিয়েছি, আপনি বলেছেন আপনি আর এই সব কিছু করবেন না, কিন্তু আপনি দিনের পর দিন এই সব কিছুই করে যাচ্ছেন। আপনি একের পর এক এমন করছেন, এমনকি কালকে রাতে যেটা খুন হয়েছে সেগুলো আপনি নিজেই করেছেন, আর কেউ না জানলেও আমি জানি ভালো করে। আমি কেন খুন করেছি সেটা আপনি খুব ভালোভাবেই জানেন। আর যেহেতু জানেন, তাহলে এসব কিছু কেন উঠছে? হ্যাঁ, পারলে আমাকে ধরে দেখান, আমাকে ভেতরে নিয়ে যান, কোনো সমস্যা নেই। আমি তো এসেছি আপনার এখানে। সেই ক্ষমতা যদি আমার কাছে থাকতো তাহলে এটা আমি অনেক আগেই করতাম। আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না, আমি আপনাকে সবার সামনে নিয়ে আসব, এটা আপনি মনে রাখবেন। এখন আপাতত সব কিছু ছেড়ে দিচ্ছি আপনার। শোনেন, একটা কথা বলি, আমার যেই কাজে অস্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো আপনাদের গভর্নমেন্ট চোখেও দেখেনি কখনো। আর আমার জিনিসগুলো আপনি আটকে রাখবেন, এটা তো হতে পারে না। এখানে আমার কোটি টাকার অস্ত্র আছে, ওগুলো আমার লাগবে, তাড়াতাড়ি ছেড়ে দিন। রাফি, ওগুলো নিয়ে সোজা চলে যাবি। তারপরে রাফি ওই ট্রাক ভর্তি অস্ত্রগুলো নিয়ে গেল। আর আমি ওসি সাহেবকে বলতে লাগলাম আবারও, ওসি সাহেব, একটা কথা বলি, আমি কি এতটা কাঁচা যে আপনি আমাকে খুঁজে বের করার চেষ্টা করবেন আর আমি আপনাকে নিজে থেকে ধরা দিয়ে দেব? এখন পর্যন্ত তো আমার কোনো কিছুই বের করতে পারলেন না, আগামীতেও বের করতে পারবেন না।
এটা শিওর থাকেন। আর শুধু শুধু আমার পিছনে পড়ে না থেকে বাকিগুলোকে শায়েস্তা করুন, তাহলে দেখবেন আমি এগুলো ছেড়ে দিয়েছি। আমার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এসব কিছু ছাড়ব না। তারপরে আমি সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আর সেখান থেকে বের হয়ে আমি আবারও আমার গোডাউনে এসে একটা ছদ্মবেশে নিজেকে তৈরি করলাম। তারপর ছদ্মবেশে আমি একটা সাধারণ ছেলের মতো রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। আর হঠাৎ করেই দেখলাম কিছু ছেলে একটা গাড়িকে ঘিরে রেখেছে। ছেলেগুলোকে দেখে বকাটে টাইপের এবং ছিনতাইকারী মনে হচ্ছে। আমি সেখান দিয়েই যাচ্ছিলাম, আর তখনই দেখলাম একটা উচ্চপদস্থ লোকের সব কিছু কেড়ে নিচ্ছিল। লোকটা অনেক ভয়ে আছে। তখন ইচ্ছে হলো তাকে একবার বাঁচিয়ে দেখি। আর হঠাৎ করেই রাফি আমাকে কল দিল। আর রাফি কল দেওয়ার পরে রাফি আমাকে বলতে লাগলো, ভাই, আমি আপনাকে এখন যে তথ্যটা দেব সেই তথ্যটা শুনলে আপনি পুরো অন্যরকম হয়ে যাবেন। নাম রফিক চৌধুরী। সে এসকে গ্রুপের সঙ্গে জড়িত আছে। সকল কাজ তার মাধ্যমে হয়, কিন্তু সেটা আড়ালে কেউ জানতে পারে না। কিন্তু সমাজের সবাই জানে ওই বৈশিষ্ট্য ব্যবসায়ী বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন হলো রফিক চৌধুরী। আর যতটুকু ধারণা রফিক চৌধুরীর আপনাকে কখনোই দেখেনি, আর আপনিও যে ছদ্মবেশে আছেন আপনাকে চিনবেও না। আমি রফিক চৌধুরীর ছবিটা পাঠিয়ে দিয়েছি, আপনি একটু দেখে নেবেন। তারপরে আমি কলটা কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পরে আমি ছবিটা ভালোভাবে দেখলাম। ওই ছবিটার সঙ্গে গাড়িতে থাকা লোকটা মিলে গিয়েছে। তার মানে এটাই রফিক চৌধুরী। তাকে আজকে ছিনতাইকারীরা ধরেছে, কিন্তু সে তো চাইলে ওই ছিনতাইকারীগুলোকে শিক্ষা দিতে পারে। তার মানে সে চায় না যে তার পরিচয় সবাই জেনে যাক, সেই জন্য এমনটা অভিনয় করছে। ঠিক আছে, তুমি যদি এতটাই অভিনয় করতে পারো তাহলে আমিও তো অভিনয় কম পারি না। আমিও তো অভিনয় ভালোভাবেই করতে পারি। তারপরে আমি যথারীতি সময়ে সামনে এগিয়ে গেলাম। আর সামনে এগিয়ে যাওয়ার পরে সবাইকে মারতে লাগলাম। একসময় ওরা আমার সঙ্গে না পেরে চলে গেল। আর চলে যাওয়ার পরে ওই লোকটা নেমে আসলো, মানে রফিক চৌধুরী। আর রফিক চৌধুরী নেমে আসার পরে আমাকে বলতে লাগলো, কে তুমি বাবা? তুমি আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছ। তোমার এই ঋণ আমি কোনো কিছুতেই শোধ করতে পারবো না। এখানে আমার অনেক কিছু রয়েছে, এগুলো যদি ওরা নিয়ে যেত তাহলে আমি পুরো নিঃস্ব হয়ে যেতাম। আঙ্কেল, আমি আকাশ, একটা সাধারণ ঘরের ছেলে। পৃথিবীতে আপন বলতে কেউই নেই। যদি কোনো উপকার করতে চান তাহলে আমাকে একটা চাকরি দিতে পারবেন? যে কোনো চাকরি হলেই চলবে, যেমন ড্রাইভারি, কেয়ারটেকার, মানে যে কোনো। ও, তোমার চাকরি প্রয়োজন? আমারও তো একটা ড্রাইভারের প্রয়োজন। তুমি কি ড্রাইভিং করতে পারো? যদি তুমি ড্রাইভিং করতে পারো তাহলে আজকে থেকেই আমার ড্রাইভার হিসেবে জয়েন করো, তুমি ভালো স্যালারি পাবে। জি আঙ্কেল, আমি খুব ভালো ড্রাইভিং করতে পারি। একটা বন্ধুর কাছ থেকেই ড্রাইভিং শিখেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা চাকরি দেওয়ার জন্য। এই নিন আমার ভোটার আইডি কার্ড। কাউকে না চিনে তো চাকরি দেওয়া যায় না। আরে, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তুমি যে আমার জীবন বাঁচিয়েছ এটাই আমার কাছে অনেক বেশি। তোমার ভোটার আইডি কার্ড দেওয়া লাগবে না, ঠিক আছে? তবুও যখন দিচ্ছ দাও, রেখে দেই। তারপরে আমি ওনার সঙ্গে আরও কিছুক্ষণ কথা বললাম। আর কথা বলার পরে উনি পিছনে বসে পড়লেন, আর আমি এখন ড্রাইভিং সিটে বসে পড়লাম। আর ড্রাইভিং সিটে বসে পড়ার পরে আমি একটা মুচকি হাসি দিলাম। অনেক কিছু করেই তাকে ম্যানেজ করতে হলো। এখন আমাকে আর পায় কে? এখন তো আমি খুব সহজেই তাদেরকে পেয়ে যাব। তারপরে আমি সাধারণভাবেই ড্রাইভিং করতে করতে ওনার বাসার সামনে চলে আসলাম। আর ওনার বাসার সামনে এসে দেখি অনেক বড় একটা বাড়ি, চারদিকে বডিগার্ড রয়েছে। আমি গাড়ি নিয়ে সোজা ভিতরে চলে গেলাম। আর চলে যাওয়ার পরে হঠাৎ করে সেই সকালের মেয়েটাকে দেখতে পেলাম। তারপর আমি গাড়ি থেকে নেমে গাড়ির দরজাটা খুলে দিলাম। আর তখন রফিক চৌধুরী নামলেন। নামার পরে তার মেয়েকে এখানে ডাক দিলেন। তার মেয়েটা চলে আসলো। আর মেয়েটা আসার পরে আমাকে দেখে রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে। আর তখনই রফিক চৌধুরী বলল, মারিয়া, আজকে থেকে ও আমাদের ড্রাইভার, পার্সোনাল ড্রাইভার। তোর যেখানে মন চাইবে তুই তাকে সঙ্গে করে নিয়ে যাবি। শুধু আমাদের ড্রাইভার নয়, তোর বডিগার্ড হিসেবে কাজ করবে, বুঝেছিস? কিন্তু বাবা, তুমি যাকে চেনো না জানো না, তুমি তাকে আমাদের হুট করে ড্রাইভার বানিয়ে নিয়েছো।
তুমি কি তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলে? তার ব্যাপারে খোঁজ না নিয়ে তুমি হঠাৎ করে ড্রাইভারে নিয়োগ করে দিলে, আবার বলছো বডিগার্ড। তোমার কি মাথা ঠিক আছে? আজকে এই ছেলের জন্যই আমি বেঁচে গেছি, না হলে আজকে আমি কোথায় থাকতাম সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বুঝতে পারছিস? এই ছেলেটা আমাকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচিয়েছে। তুই কোনো কিছু ভাবিস না, এই ছেলেটা অনেক ভালো। ঠিক আছে বাবা, তুমি তাহলে ভিতরে যাও। আমি বিকেলবেলা একটু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার জন্য যাব। তুমি এবার আমাকে মারা করবে না কিন্তু। আর তোমার এই নতুন ড্রাইভারকে নিয়ে যাব, কারণ নতুন ড্রাইভারের উপরে তো তোমার আবার অনেক বিশ্বাস হয়েছে। তারপরে রফিক চৌধুরী একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আর রফিক চৌধুরী চলে যাওয়ার পরে মারিয়া মেয়েটা আমার দিকে এগিয়ে আসলো। আর এগিয়ে আসার পরে আমার দিকে কিছুক্ষণ রাগে দৃষ্টি তাকিয়ে আবার চলে গেল। আমিও সেই গাড়িটা পার্ক করলাম। আর পার্ক করার পরে আমি গাড়িটা ভালোভাবে মুছতে লাগলাম। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আমি চারদিকে সবকিছু ভালোভাবে দেখতে লাগলাম কোথায় গিয়ে রয়েছে, কিন্তু কোনো কিছু বোঝার উপায় নেই যে সে একজন খারাপ মানুষ। মানুষটা অনেক চালাক, সবার সামনে এমন ভাব করে থাকে যে তার চেয়ে ভালো মানুষ মনে হয় এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই। ঠিক আছে, সমস্যা নেই, তুমি তো আর এই দাদাভাইকে চেনো না, আস্তে আস্তে চিনতে পারবে। এদিকে বিকেলবেলা আমি গাড়িতেই বসেছিলাম। আর গাড়িতে বসার পরেই এদিকে মারিয়া মেয়েটা গাড়ির কাছে এসে বলল সে বাহিরে যাবে, তাই রেডি হয়ে এসেছে। আমি তার দিকে একবার তাকালাম। সে একটা কালো ড্রেস পরেছে, দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে, কিন্তু এত ছোট ছোট কাপড় পরেছে যে মোটামুটি সবকিছু বোঝা যাচ্ছে। আমি না চাইতেই বলে ফেললাম, ম্যাম, আপনি যেগুলো পরেছেন এগুলোতে আপনাকে দেখে একদম বাজে লাগছে। সমস্ত ছেলেগুলো তো আপনার দিকে বাজেভাবে তাকিয়ে থাকবে এবং আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। আপনি অন্য কিছু পরে আসবেন। কিরে ড্রাইভারের বাচ্চা, তুই আমাকে এসব বলার কোথা থেকে সাহস পাচ্ছিস? আমার যা ইচ্ছে আমি তাই পরব। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমার উপরে কোনো কথা বলবি না। বান্ধবীদের সাথে পার্টিতে যাচ্ছি, তখন কি এসব খ্যাতমার্কা পোশাক পরে যাব? চল তাড়াতাড়ি। তারপরে আমি আর কোনো কথা বললাম না। আমি কোনো কথা না বলে ড্রাইভিং সিটে বসে পড়লাম। আর ড্রাইভিং সিটে বসে পড়ার পরে সেও গাড়ির পিছনে উঠে পড়ল। গাড়ির পিছনে উঠে পড়ার পরে আমিও তার দেখানো মতো ড্রাইভিং করতে লাগলাম। আর ড্রাইভিং করতে করতে একটা বড় পার্টি করার রেস্টুরেন্টে এসে থামলাম। রেস্টুরেন্টের সামনে থামার পরে আমি গাড়িটা পার্ক করে ওনাকে নামিয়ে দিলাম। আর ওনাকে নামিয়ে দেওয়ার পরে উনি আমাকে 500 টাকা দিলেন। আর 500 টাকা দিয়ে বলতে লাগলো, তুই এখানেই দাঁড়িয়ে থাক, ভিতরে আসবি না। আর যদি ভিতরে আসিস তাহলে এক সাইডে দাঁড়িয়ে থাকবি, বুঝতে পেরেছিস? আর কিছু খেয়ে নিয়ে আর বাবাকে কোনো রকমের কোনো কিছু বলবি না, ঠিক আছে? এই বলে মারিয়া চলে গেল। আর মারিয়া চলে যাওয়ার পরে আমিও ভেতরে আসলাম। আর ভেতরে আসার পরে হঠাৎ করেই একজনকে দেখে আমি চমকে গেলাম, কারণ এইখানে আজিজের ভাই কিভাবে আসলো। মানে সে তো লন্ডনে থাকে, কিন্তু হঠাৎ করে এখানে কিভাবে থাকে? তারপর আমি ওর কাছাকাছি যেতে লাগলাম। আর তখন দেখলাম আজিজ মারিয়ার সঙ্গে ডান্স করছে আর ড্রিঙ্কস করছে। এটা দেখার পরে আমি কিছু ছবি তুলে নিলাম। আর ছবি তুলে নিয়ে আমি একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খেতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপরে রাত 10টার দিকে আমি মারিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। আর তারপর মারিয়াকে তার রুম পর্যন্ত পৌঁছে দিলাম। আর পৌঁছে দেওয়ার পরে যখন আমি বের হতে যাব তখনই দেখলাম রফিক চৌধুরী আমার পেছনে দাঁড়িয়ে আছে। আর তখন আমাকে দেখে বলতে লাগলো, আমার মেয়েটা বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছে, তাই না? শোনো, এরপর থেকে যখন তোমাকে বলবে যে ড্রিঙ্কস করতে যাবে বা কোনো পার্টির কথা বলবে, তাহলে সরাসরি তুমি আমাকে বলবে। এভাবে চলতে থাকলে আমার মেয়েটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে স্যার, আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেভাবেই করব। আর এরপর থেকে যদি মারিয়া ম্যাডাম কোনো জায়গায় যায় তাহলে আমি সরাসরি আপনাকে জানাবো। শোনো, আমাকে স্যার বলতে হবে না, আমাকে তুমি আঙ্কেল বলেই ডেকো, কোনো সমস্যা নেই। আর এখন তাড়াতাড়ি করে গাড়িটা বের করো, আমি একটা জায়গায় যাব। না স্যার, আমি আপনাকে স্যার বলেই ডাকবো। স্যার ছাড়া আপনাকে কি বলে ডাকা যায়? আর আমার মতো একটা খ্যাত ছেলে আপনাকে আঙ্কেল ডাকার মতো যোগ্যতা এখনো হয়নি। সো যেদিন হবে সেদিন থেকে না হয় আঙ্কেল ডাকবো।
আপাতত স্যার বলেই ডাকবো। তারপরে আমি গিয়ে আবারও গাড়িটা বের করলাম। আর গাড়িটা বের করার পরে রফিক চৌধুরী নেমে আসলো রেডি হয়ে, কালো কোট প্যান্ট পরে। এভাবে রেডি হয়ে আসলো, আর রেডি হয়ে আসার পরে পিছনে বসে পড়ল। আমিও তার দেখানো মতো ড্রাইভিং করতে লাগলাম। ড্রাইভিং করতে করতে হঠাৎ করেই রফিক চৌধুরী একটা জঙ্গলের দিকে নিয়ে যেতে বলল। আর হঠাৎ করে সে আমাকে বলতে লাগলো, এখন থেকে তুমি আমার খুব কাছের একজন মানুষ হয়ে উঠেছ। আর আমি যেখানে যেখানে যাই সেখানে তুমিও কোনো কিছু কাউকে বলবে না। যদি একবার বলেছ তাহলে তোমাকে সোজা উপরে পাঠিয়ে দিব। আর তুমি খুব ভালো করেই জানো যে আমি কি করতে পারি আর না করতে পারি। তাই যেগুলো দেখবে সেগুলো চুপচাপ সহ্য করে নেবে, এগুলো যেন কেউ জানতে না পারে। স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আমার কাছ থেকে এগুলো কেউই জানতে পারবে না। তাছাড়া আমি আপনার হয়ে আপনার খেয়ে পড়ে, তাহলে আপনার নুন খেয়ে কেন আমি আপনার বিরুদ্ধে কথা বলতে যাব? আমরা গরিবরা এক কথার মানুষ, আমাদের কথার কোনো নড়বড় হয় না। তবে আপনি দিনের বেলায় যে ভালো মানুষ থাকেন আর রাতের বেলায় আপনি অন্যরকম হয়ে যান, এটাই আমার অবাক লাগলো। তারপরে আমি ওনার দেখানো মতো ড্রাইভিং করতে লাগলাম। আর ড্রাইভিং করতে করতে একটা ঘন জঙ্গলে চলে আসলাম। আর চারপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তারপরে উনি নেমে পড়ল। উনি নেমে পড়ার পরে ওনার পিছন পিছন যেতে বলল। আমি ওনার পিছনে যেতে লাগলাম। কিছুক্ষণ পরেই দেখলাম ছোট্ট একটা কুঠুরি ঘর। এই কুঠুরি ঘর এইখানে কোথা থেকে আসলো? আমি তো এই কুঠুরি ঘরের ব্যাপারে জানতে চেয়েছিলাম অনেক আগে থেকেই। যাক, ভালোই হলো। তারপরে আমি ওনার পিছন পিছন যাচ্ছি। আর তখনই দেখলাম আজিজের ছোট ভাই রকি আহমেদ সেখানে। রকি এসে রফিক চৌধুরীকে জড়িয়ে ধরল। আর জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে রফিক চৌধুরী, আপনি? আমি তো আপনার জন্যই এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। আমি আজকে রাতেই চলে যাব। শুনুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, তাড়াতাড়ি ভিতরে আসুন। আর এই ছেলেটাকে? আরে কোনো টেনশন করো না, ও আমার ড্রাইভার, অনেক ভালো একটা ছেলে। আমি যেভাবেই বলি ও সেভাবেই চলে। ওকে নিয়ে তোমার এত টেনশন করতে হবে না। চলো ভেতরে যাই। তারপরে রফিক চৌধুরীর সাথে ভিতরে চলে আসলাম। আর ভিতরে এসে দেখলাম প্রায় 15 থেকে 16 জনের মতো ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কিছুটা অন্যরকম দৃষ্টিতে তাকালো। আর তখন রফিক চৌধুরী সবাইকে বলে দিল আমি ওনার ড্রাইভার। তারপরে আমি একটা জায়গায় গিয়ে বসলাম, আর ওরা অন্য একটা জায়গায় বসলো। তারপর কথাবার্তা বলতে লাগলো। আমি সেই কথাবার্তা শোনার জন্য ওদের একটু কাছাকাছি বসেছি। ওখানে হঠাৎ করেই দেখলাম আমাদের এলাকার এমপি এসেছে। তার মানে এমপি, রফিক চৌধুরী আর ওই রকি সবাই একই সাথে কাজ করে। তোমরা যে যাই কিছু বলো না কেন, আমার কিন্তু দাদাভাইকে একদম ভালো লাগছে না। দাদাভাই একের পর এক আমার ছেলেদেরকে মেরে চলেছে। একটা মেয়ে কাজ করতো আমার হয়ে, সেই মেয়েটাকেও জঙ্গলের মধ্যে মেরে ফেলেছে। ওর সঙ্গে যারা ছিল তাদেরকেও নির্মমভাবে মেরে ফেলেছে। এভাবে কিন্তু চলতে থাকলে আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আরে আমি তো নিজেও কোনো কিছু বুঝতে পারছি না। দেখি ভাইয়ের সঙ্গে আমি কি কথা বলবো, আর কথা বলার পরে ভাই যা সিদ্ধান্ত দেবে সেটাই করব। কিন্তু এ দাদা ভাই কোথা থেকে আসলো, কে সে, তার ব্যাপারে কোনো কিছুই তো জানা যাচ্ছে না। আর রফিক চৌধুরী, আপনাকে যে বলেছিলাম খোঁজ নেওয়ার জন্য, আমিও অনেকভাবে খুঁজে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু নিতে পারছি না। তবে যতটুকু জানতে পেরেছি, বোঝা যাবে নাকি তার একটা গ্যাং আছে। গ্যাং ততটা বড় নয়, কিন্তু ও একাই 100। ওই গ্যাংয়ের মধ্যে যারা কাজ করে তারা কাজ করলেও যেটা, না করলেও এটা। কিন্তু দাদা ভাই আগে মারে, তারপর ভাবনা চিন্তা করে। এইভাবেই চলতে থাকলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাদের বিরুদ্ধে কিন্তু সকলেই জেনে যাবে। আমার আর আমার ভাইয়ের কোনো কিছুই হবে না। আমার ভাই সকল কিছু নিয়ন্ত্রণ করে। আমার ভাইয়ের ক্ষমতা সম্পর্কে সবার জানা আছে। আমার মনে হচ্ছে পুলিশ কোনো একটা কিছু করেছে, না হলে পুলিশ কেন তাকে ধরছে না? অলরেডি তার বিরুদ্ধে 2টা খুনের প্রমাণ পেয়ে গেছে। আমি নিজেই এগুলো বের করে পুলিশের কাছে দিয়েছি, কিন্তু পুলিশ কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। কিন্তু সেটা কেন নিচ্ছে না আমি বুঝতে পারছি না। আমি যদি জোর দিয়ে কোনো কিছু বলতে যাই তাহলে ওরা আমার ব্যাপারে জেনে যাবে, বলবে তার ব্যাপারে এত আগ্রহ কেন।
এখন যা করার আপনাকেই করতে হবে। আপনি তার ব্যাপারে ভালোভাবে খোঁজখবর নিয়ে নিন। ওকে কোথা থেকে আসলো আর আমাদের সঙ্গে কি চায়, আমাদেরকে ক্ষতি করার কেন চেষ্টা করে। এত বছর তো ভালোই ছিলাম। হ্যাঁ, সেটাই তো কথা। এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা তো লাটে উঠবে। আর কালকে 100টা মেয়েকে পাঠিয়ে দেব। কোনো চিন্তা নাই। আপাতত কোনো কিছু একটা আছে নাকি ভিতরে যাব? আরে চাইলে তো আপনি আপনার ঘরের মধ্যেই সব কিছু করতে পারেন। আচ্ছা, আপনার এই দূর সম্পর্কের ভাতিজি, আপনি যাকে মেয়ের পরিচয় বড় করেছেন, এখন পর্যন্ত মেয়ে পরিচয় দিয়ে আছে, সে তো আজকে আমার সঙ্গে পার্টি করলো। নিজের পরিচয় লুকিয়ে তার সঙ্গে অনেকটা ডান্স করতে পারলাম, সেই ভালো লেগেছে। আমি তো তাকে আমার বিছানায় আনতে চাই। কিভাবে করলেন এত কিছু? আসলে সে আমার দূর সম্পর্কের ভাইয়ের মেয়ে। আমি তার অফিসে চাকরি করতাম, আর চাকরি করার সুবাদে তার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। তারপর সুযোগ মতো তাকে খুন করে তার ওয়াইফকে জেলে পাঠিয়ে দিয়েছি। আর সমস্ত সম্পত্তি ওই মেয়েটার নামে লেখা ছিল। তারপরে নিজের মেয়ে হিসেবে পরিচয় দিয়ে বড় করেছি, এবং মেয়েটা যখন 1 বছর বয়স তখন থেকেই আমার এখানে। আর আমি বলে দিয়েছি যে জন্মের সময় তার মা মারা গেছে, সে কারণে এখন বর্তমানে আমার কাছে আছে। কিছুদিন পরেই তার 18 বছর পূর্ণ হবে। তখন সমস্ত সম্পত্তি লিখে নিয়ে মেয়েটাকে আমি সোজা বিদেশে পাচার করে দেব। অনেক দাম হবে এটার। আমি ওদের কথাবার্তা শোনার পরে নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছি না। তার মানে মারিয়ার সামনে অনেক বিপদ। মারিয়াকে কোনোভাবেই এখন কোনো কিছু বসতে দেওয়া যাবে না। আগে মারিয়াকে সকল কিছু থেকে বের করতে হবে, তারপর বোঝাতে হবে যে এসব কিছু করা একদমই উচিত নয়। তারপরে তার এই ব্যাপারটা জানানো হবে, আর আমাকে কোনো কিছু করতে হবে। আমি এসব নিয়ে চিন্তা করছিলাম, আর তখনই আবার ওরা বলতে লাগলো, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মতো চেষ্টা করছি। দাদাভাইয়ের ব্যাপারে কোনো কিছু জানতে পারি কিনা। যখন জানতে পারবো তাকে ধরে এনে সব কিছু স্বীকার করে মেরে ফেলবো। হ্যাঁ, সেটাই করতে হবে। আর অত ছন্দবেশে থাকে, তাই আমরা তাকে কোনোভাবেই চিনতে পারবো না। তাই আমাদেরকে অনেকভাবে সাবধান থাকতে হবে। আমি আজকেই চলে যাব। রফিক সাহেব, আপনি কিন্তু বিষয়টা ভালোভাবে দেখবেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর আপনার জন্য একটা নতুন আইটেম রাখা আছে, ব্যবহার করতে পারেন। এমপি সাহেব, আপনিও করতে পারেন, সমস্যা নেই। তখনই ওইখানে আজিজের ভাই রকি উঠে রেডি হয়ে নিল। আর রেডি হবার পরে কিছুক্ষণ পরেই দেখলাম একটা হেলিকপ্টারের শব্দ আসলো, আর হেলিকপ্টারটা উপরেই দাঁড়িয়ে আছে। আর তখনই হেলিকপ্টার থেকে একটা দড়ি ফেলে দিল, আর সেই দড়ি দিয়ে রকি উপরে উঠে গেল। আর আমি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর রকি হেলিকপ্টারে উঠে চলে গেল। আর চলে যাওয়ার পরে এমপি রফিক মিলে একটা রুমের ভিতর প্রবেশ করলো। আর বুঝতে বাকি রইল না ওরা কেন ভিতরে প্রবেশ করেছে। আর এভাবেই সময় পার হয়ে গেল। প্রায় 2 ঘন্টা পরে ওরা রুম থেকে বেরিয়ে এলো। রফিক সাহেব নিজে রেডি হয়ে গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে ওঠার পরে আমিও গাড়িটা ড্রাইভ করতে লাগলাম। আর তখন রফিক সাহেব আমাকে বলতে লাগলো, শোনো আকাশ, তুমি কিন্তু এসব কিছু কখনোই স্বীকার করবে না। যদি তোমাকে এসব বলতে দেখেছি বা কথা বলতে শুনেছি, তাহলে তোমাকে আমি সোজা উপরে পাঠিয়ে দিব। বুঝতেই তো পারছো আমার ক্ষমতা এখন কতটুকু, আমি কে। স্যার, আপনি কোনো টেনশন করবেন না। আমি যতটুকু সময় আপনার সঙ্গে থাকব ততটুকু সময় একদম নিশ্চিত থাকতে পারেন। আর আমি ততটাও বেঈমান নই যে আমি আপনার ব্যাপারে সবকিছু বলে দেব। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তবে স্যার, আপনি যে এতটা খারাপ মানুষ সেটা আপনাকে দেখলে বোঝা যায় না। তখন রফিক সাহেব কোনো কথা বলল না। আর রফিক সাহেব কোনো কথা না বলে চুপচাপ বসে রইল। আর আমিও গাড়িটা চালাতে লাগলাম। আর কিছুক্ষণ পরেই বাসার সামনে এসে পৌঁছালাম। বাসার সামনে পৌঁছানোর পরে রফিক সাহেব চলে গেল বারের ভিতরে। আর আমি গাড়িটা ভিতরে রেখে আমিও বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি ল্যাপটপ নিয়ে কিছুক্ষণ কাজ করলাম। আর কিছুক্ষণ কাজ করে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে সোজা রফিক সাহেবের বাসায় চলে আসলাম।
বাসায় আসার পরে আমি গাড়িটা বের করলাম, আর গাড়িটা বের করার পরেই মারিয়া নেমে আসলো। আর মারিয়া এসে গাড়িতে বসে পড়ল, বলল ভার্সিটির দিকে যাওয়ার জন্য। আমিও গাড়িটা নিয়ে ভার্সিটিতে যেতে লাগলাম। কিছুক্ষণ পরেই ভার্সিটিতে চলে আসলাম। আর ভার্সিটিতে এসে আমি গাড়িটা সাইড করলাম। আর তখন মারিয়া আমাকে 100 টাকা দিল, আর 100 টাকা দিয়ে বলতে লাগলো, শোন, তুই এখানেই থাক, তোর ভিতরে আসতে হবে না। আর আমি ক্লাস করে বের হব, তারপর আমাকে সঙ্গে নিয়ে যাবি। আর যদি এর মধ্যে বাবা কল দেয় তাহলে বাবার কাছে যাবি, পরে আবার আমাকে নিতে আসবি সময় মতো। এই বলে মারিয়া চলে গেল। আর মারিয়া চলে যাওয়ার পরে আমি গাড়িতেই বসে বসে মোবাইলে কিছু কাজ করতে লাগলাম। আর ওদিকে আমি 2টা ফাইল নিয়ে হেডকোয়ার্টারে চলে আসলাম। আর হেডকোয়ার্টারে এসে দেখি সমস্ত স্যার বসে আছে, মিটিং করছে। আজকে বোর্ড মিটিং। তারপরে আমি গিয়ে বসে পড়লাম। আর কিছুক্ষণ পরেই মিটিং শুরু হলো। আর তখন স্যার আমাকে বলতে লাগলো আমি কতটুকু এগিয়েছি। আর আমি বললাম, স্যার, আমার মনে হয় যে আজিজ এবং তার ছোট ভাই ওরা কিছু বড় বড় মানুষের সঙ্গে হাত মিলিয়ে এসব কিছু করেছে। আর আজিজ সে দেশে আছে, আমাদের দেশে। আর এদিকে দাদা ভাই একের পর এক খুন করছে। আর যাদেরকে খুন করছে তারা আসলে মোটেও ভালো মানুষ নয়। তো আমরা যদি ওই দাদা ভাইকে হায়ার করি, তারপরে দাদা ভাইকে দিয়ে এসব কিছু করাই, তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে। কারণ এক মাফিয়া আর এক মাফিয়ার খবর করে ছাড়বে। আর দাদা ভাই একটা আসলেই মাস্টারপিস। আমি তার ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখেছি। ঠিক আছে, তুমি তাহলে তাকে হায়ার করাও, আর হায়ার করে সব বুঝিয়ে দাও করে দেখাও ও কি বলে। ওকে দিয়ে কাজ করলে কোনো সমস্যা নেই, ওটা তো সমস্যা আমরা পূরণ করব। আর আমি এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছি। ঠিক আছে স্যার, আমি তাকে আমার এখানে নিয়ে এসে সব কিছু বুঝিয়ে বলছি। আপনি বিষয়টা ভালোভাবে দেখবেন। আর আমার মনে হয় আমরা যেটা চাই সেটাই আসলে হবে। ও খুব ভালো পারবে। আর ছবি সহ যত ডিটেলস আছে সব কিছু এই নিন। এদিকে আমি বসে আছি। আর তখনই আমার মোবাইলে একটা কল আসলো। আর দেখলাম ওসি সাহেব কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম। কলটা রিসিভ করার পরে ওসি সাহেব বলতে লাগলো, তুমি তাড়াতাড়ি করে থানায় চলে আসবে। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, অনেক জরুরি কথাবার্তা। একদম দেরি করবে না, এক্ষুনি চলে আসবে। তারপরে আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে থানায় চলে আসলাম। থানায় আসার পরে দেখলাম ওসি সাহেব বসে আছেন। দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত। আমি তার কাছে গিয়ে বসে পড়লাম। বসে পড়ার পরে ওসি সাহেব আমাকে একটা ফাইল দিল। আর ফাইলটা দেওয়ার পরে আমাকে বলতে লাগলো, তোমার বিরুদ্ধে যত রকমের অভিযোগ আছে সব কিছু তুলে নেওয়া হবে যদি তুমি আমাদের কথায় চলো। তোমাকে এই আজিজ এবং তার ভাইয়ের সাথে যারা যারা জড়িত আছে তাদেরকে আমাদের কাছে তুলে দিতে হবে। তো এটার জন্যই আমাকে আপনারা হায়ার করেছেন, তাই না? আসলে আপনাদেরকে দিয়ে কোনো কিছুই হবে না। ঠিক আছে, মেনে নিলাম। আমার কাছে অনেক ভালো লাগছে। তারপরে আমি ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে লাগলাম। আর কথা বলতে বলতে সময়টা পার হয়ে গেল। তারপর আমিও সেখান থেকে উঠে এসে আবারও ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে আসার পরে দেখলাম মারিয়া তার বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে এদিকেই আসছে। আমি গাড়িটা স্টার্ট দিলাম। আর মারিয়া এসে গাড়িতে বসে পড়ল। আর বসে পড়ার পরে মারিয়া আমাকে বলতে লাগলো, তুই এখন থেকে এভাবেই ভালো মতো কাজ করবি, তাহলে তোকে বাবা কোনো কিছু বলবে না, বুঝতে পেরেছিস? ম্যাম, আপনি যথেষ্ট সুন্দরী। আপনি এত রেগে রেগে থাকবেন না। আর আপনি যদি হাসেন তাহলে আপনাকে আরো বেশি সুন্দর লাগবে। আর ম্যাম, আপনি ওইসব পার্টিতে যাবেন না। ওইসব পার্টিতে গেলে আপনারই অনেক বিপদ হতে পারে। আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, এখন একটা ভালো মূল্যে আছি, তাই কোনো কিছু তোকে কিছু বললাম না। তাড়াতাড়ি বাসায় চল। ম্যাম, সবকিছু একটু বুঝে শুনে করবেন, কারণ আপনার সামনে অনেক বিপদ রয়েছে, যেটা আমি বুঝতে পারছি। আপনি একটু সাবধানে চলাফেরা করবেন। তারপরে মারিয়া আর কোনো কিছু বলল না। আর আমিও আমার মতো করে গাড়ি চালাতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করে কিছু বকাটে ছেলেরা আমাদের গাড়িটা আটকে ধরল। আমি গাড়ি থেকে নেমে পড়লাম। আর নেমে পড়ার পরে মারিয়াও নামলো। ওরা আমাকে ধাক্কা দিয়ে মারিয়ার সঙ্গে অসভ্যতম করতে লাগলো। ছেলেগুলো ছিল ওই দিনের ছেলে, যারা মারিয়ার বাবাকে আটকে রেখেছিল, ছিনতাই করতে চেয়েছিল। তখন আমাকে দেখেই ছেলেগুলো দৌড়ে পালিয়ে গেল।
আর পালিয়ে যাওয়ার পরে মারিয়া আমার কাছে এসে বলতে লাগলো, কি ব্যাপার, ওরা তোকে দেখে এভাবে পালিয়ে গেল কেন? তুই কে সত্যি করে বলতো? তুই আবার অন্য কেউ নয় তো, যে আমাদের পরিবারে ঢুকে আমাদের ক্ষতি করার চেষ্টা করছিস? সত্যি করে বল। ম্যাম, আপনি ভুল ভাবছেন। আমি তেমন কোনো কিছুই না। আসলে ওই দিন আপনার বাবাকে বাঁচিয়েছিলাম, আর ওই সময় এই ছেলেগুলোই ছিল। তার আমার মায়ের খেয়ে ওরা চলে গিয়েছে, আর এখন আজকেও হয়তো ভয় পেয়ে চলে গিয়েছে। এখানে আমার কি করার আছে বলুন? তারপরে আমি আবারও গাড়ি চালাতে লাগলাম, আর গাড়ি চালাতে চালাতে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে তাকে নামিয়ে দিলাম, সে চলে গেল। আর সে চলে যাওয়ার পরে আমিও আবার এভাবে সময়টা পার করতে লাগলাম। আজকে আজিজের ভাই রকিকে মেরে ফেলতে হবে, তাহলে ওদের টনকটা নড়ে উঠবে। বিকেলবেলা মারিয়া তাড়াহুড়ো করে বের হলো। আমি সেখানেই বসেছিলাম। আমার সঙ্গে কোনো কথা না বলে সে গাড়িতে উঠে বসে পড়ল। আমিও গাড়িতে উঠে পড়লাম। তারপর ড্রাইভিং করতে লাগলাম। আর তখন বলল নদীর পাড়ে যাওয়ার জন্য। আমি তাকে নিয়ে নদীর পাড়ে চলে আসলাম। আর নদীর পাড়ে আসার পরে মারিয়া আমাকে রেখে চলে গেল। তখন আমিও তার পিছন পিছন যেতে লাগলাম। আমি এটা কি দেখলাম? আমি এটা কেন দেখলাম? আমার বাবা মাফিয়া আজিজের সঙ্গে কথা বলছে। তাহলে আমার বাবার সঙ্গে মাফিয়াদের কোনো জানাশোনা আছে? না, এটা এটা কি করে হতে পারে? আমি তো কোনো কিছু বিশ্বাস করতে পারছি না। যেটা দেখছেন সেটা সত্যি, আর উনি আপনার আসল বাবা নয়, আর আমিও কোনো আসল ড্রাইভার নই। আমি হচ্ছি দাদা ভাই। আর এত অস্থির হওয়ার কোনো কিছু নেই। আমি আপনাকে সব কিছুই বলছি, তাহলেই বুঝতে পারবেন। তার মানে তুই আমাকে মারার জন্য এসেছিস সেখানে? এই বলে আমি আমার বন্দুকটা বের করে তার দিকে তাক করলাম। আর তার দিকে তাক করার পরেই সে হাসতে লাগলো আর বলতে লাগলো, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেদিন আমি তোমাকে সকালবেলা ওই গাড়িতে দেখেছিলাম, সেদিন তোমার ওই মুখখানা দেখে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তোমাকে আমি ভালোবেসে বাঁচানোর জন্য এসেছি। প্লিজ তুমি আমার কথাগুলো শোনো আগে, তারপরে ইচ্ছে হলে আমার সঙ্গে যা ইচ্ছে করতে পারো। ঠিক আছে, কিন্তু আমি বন্দুক নামাবো না। বন্দুক নামালেই তুই আমাকে মেরে দিবি। আর তুই তাহলে সেই খুনিকে একের পর এক খুন করে চলেছিস। ঠিক আছে, কিন্তু আমি বন্দুক নামাবো না। বন্দুক নামালেই তুই আমাকে মেরে দিবি। আর তুই তাহলে সেই খুনি যে একের পর এক খুন করে চলেছিস। আর সেই জন্যই তো বাবার মুখে আমি বারবার দাদাভাই শব্দটা শুনি। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু উনি কোনো কিছু বলেনি। আজকে আমি নিজের চোখে বাবাকে আজিজ মাফিয়ার সঙ্গে কথা বলতে দেখেছি। আর কথা বলার মাঝখানে দাদাভাই শব্দটা 2 বার শুনেছি। যাক, ভালোই হলো, তোকে আমি নিজের হাতে ধরতে পারলাম। আর তুই নিজেই স্বীকার করেছিস যেহেতু। হ্যাঁ, আমি বলছি যে আমি কিলার আকাশ চৌধুরী। শোনো, তোমার বাবা আসল নয়। এটা তোমার আসল বাবা নয়, এটা হচ্ছে তোমার বাবার বন্ধু। তোমার বাবাকে খুন করে তোমার বাবাকে জেলে পাঠিয়ে দিয়ে ও সমস্ত সম্পত্তির মালিক হয়েছে। তোমার যখন 18 বছর পূর্ণ হবে, তখন তোমার কাছ থেকে দলিল সাইন করিয়ে তোমাকে মেরে ফেলবে, আর না হয়তো বিদেশে পাচার করে দেবে। তোমার বাবার বড় মাফিয়ার সাথে হাত আছে, আজিজের সঙ্গে হাত আছে। সে তার সঙ্গেই কাজ করে, বুঝতে পেরেছ? তোমাকে বেশি দামে বিক্রি করবে ওরা। আর যদি বিশ্বাস না হয় তাহলে এই ভিডিওটা দেখো। তারপরে মারিয়া এটা শুনে কান্না করছে, আর পার্কের সমস্ত লোক তার দিকেই তাকিয়ে আছে। আমি উপায় না পেয়ে তাকে তার হাতটা ধরে টেনে গাড়িতে নিয়ে আসলাম, আর গাড়িতে নিয়ে এসে তারপর গাড়ির গ্লাসটা লাগিয়ে দিলাম। এদিকে মারিয়া গাড়িতে বসে কান্না করতে লাগলো, আর আমি তাকে বললাম, এখন কান্না করার কোনো প্রয়োজন নেই। শোনো, তুমি কিন্তু এক বিপদের মধ্যে আছো। তোমার 18 বছর পূর্ণ হতে এখনো প্রায় 7 দিন সময় বাকি আছে। তো যা করার এই 7 দিনের মধ্যেই করতে হবে। ওরা আমার বাবাকে খুন করে আমার মাকে জেলে পাঠিয়ে দিয়েছে। আমার মাকে কোনো বেঁচে আছে? আমি কি মায়ের সাথে দেখা করতে পারবো? আমি মায়ের মুখটা একবার দেখতে চাই। প্লিজ, আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ তুমি আগে তোমার মাথাটা ঠান্ডা করো। আমি তোমাকে বলছি, তোমার মা ওই জেলের মধ্যে আত্মহত্যা করে মারা গিয়েছে, বুঝতে পেরেছ? আর তোমার মায়ের উপর মামলাটা ছিল স্বামীকে খুন করার অপরাধে, আর সেটা সে সহ্য করতে না পেরে জেলের মধ্যেই আত্মহত্যা করেছে। এখন তোমার কাজ হচ্ছে তুমি কোনো কিছু একটা ম্যানেজ করে
তুমি আমার সঙ্গে চলে আসো। আপনি কি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন? মানে আমার এখন বিপদ আর আপনি আমার সঙ্গে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, তাই না? আসলে মানুষ এতটা স্বার্থপর কি করে হতে পারে, এটা আপনাদেরকে না দেখলে বুঝতে পারতাম না। এখন তোমাকে আমি এটা কি করে বিশ্বাস করাবো সেটাই বুঝতে পারছি না। আমি নিজেও কিন্তু একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, কিন্তু ওরা আমার মা বাবাকে বাঁচতে দেয়নি। ওরা আমার মা বাবাকে মেরে ফেলেছে, আর সেটার প্রতিশোধ নেওয়ার জন্যই আমি এই পথে এসেছি, বুঝতে পেরেছ? যদি তোমার ভালোটা না চাইতাম তাহলে কখনোই তোমার সঙ্গে এসে কথা বলতাম না। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তুমি এখন আমার সঙ্গে যাবে, তুমি এখন থেকে আমার বাসায় থাকবে। এছাড়া তোমার কোনো উপায় নেই। ওরা যদি একটা বার জানতে পারে যে তুমি সবকিছু জেনে গিয়েছো, তাহলে তোমাকে ওরা এখনই মেরে ফেলবে। তারপরে আমি মারিয়াকে নিয়ে আমার বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। এটা আমার সেফ হাউস। আমার সেফ হাউসের কথা কেউই জানে না। আর আমি আমার বাসার সামনে এসে গাড়িটা দাঁড় করালাম। আর গাড়িটা দাঁড় করানোর পরে আমি তাকে বাসার ভিতরে নিয়ে আসলাম। বাসার ভিতরে নিয়ে আসার পরে আমি তাকে বললাম, আজকে থেকে তুমি এখানেই থাকবে। যদি তোমার বাবা তোমাকে কোনোভাবে কল দেয় তাহলে তুমি কোনো কল রিসিভ করবে না। তুমি সোজা সিমটা ভেঙে ফেলো। ভেঙে ফেলার পরে তুমি এখানে থাকবে। এখানে তোমার কোনো অসুবিধা হবে না। এখানে তোমার জন্য সব কিছুই রাখা আছে। কোনো দরকার হলে আমাকে কল দেবে, তাহলেই হবে। ঠিক আছে, যদি আপনার কোনো কিছু হয়ে যায় আমাকে বাঁচাতে গিয়ে, যদি আপনার কোনো কিছু হয়ে যায় তখন কি করবেন? তখন আসলে আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না। আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি ঠিক থাকব। আপনি আপনাকে নিয়েই চিন্তা করুন, ঠিক আছে? আমি এখন যাচ্ছি, আমাকে তো আবার অভিনয়টা করতে হবে, সেই জন্য। তারপরে আমি সেখান থেকে আমার গোডাউনে চলে আসলাম। আর আমি আমার গোডাউনে এসে সকলের সাথে আলোচনা করতে লাগলাম, আর কিছু কাজ করতে লাগলাম ল্যাপটপে। এভাবেই সময়টা পার হয়ে গেল। ভাই, এখন যদি আপনি এই আকাশের ব্যাপারে কোনো ব্যবস্থা নেন তাহলে কিন্তু আমরা সবাই মারা পড়ব। এই আকাশ একের পর এক আমাদের লোকদেরকে মেরে ফেলেছে, আর এবার যদি সবকিছু পুলিশ জানতে পারে তাহলে কিন্তু গোটা দেশে উল্টাপাল্টা লেগে যাবে। আমরা টিকতে পারবো না। আর আপনি যে দেশে আছেন এটা কিন্তু ওরা জেনে গেছে। কে দাদা ভাই? ভালোভাবে খোঁজ নিতে হবে। তোরা তো কোনো খোঁজ নিতে পারলি না, আমি নিজেই খোঁজ নেব। আর শোন, এখন থেকে একটু সাবধানে চলাফেরা করবি, বুঝতে পেরেছিস? আমি যা বলি সেদিকে যাবি। আমার কথা ছাড়া কোনো জায়গায় যাবি না, বুঝতে পেরেছিস? আমাকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, আমি আমারটা খুব ভালো বুঝি। আর আমি এখন ওই মিটিংয়ে যাচ্ছি। তারপরে আমি ভাইয়ের কাছ থেকে উঠে এসে হেলিকপ্টারে করে সেই শহরে আবার যেতে লাগলাম, কারণ মিটিং আছে। আর কিছুক্ষণ পরে এমপি সাহেব বাসার ছাদে এসে থামলো, আর আমি এমপির রুমে গেলাম। এমপি রুমে যাওয়ার পরে আমি ওর সঙ্গে আলোচনা করছি, আর তখনই এমপি বলতে লাগলো, আমি অনেক বড় একটা বিষয় জানতে পেরেছি। আমি জানতে পেরেছি যে পুলিশে দাদাভাইকে শ্রাপত দিচ্ছে। দাদাভাইকে বলেছে আমাদেরকে মেরে ফেলার জন্য ডিরেক্ট। আমি কোনো কিছু বুঝতে পারছি না। আজিজ বস কোনো কিছু করতে পারছে না কেন? এখনো যে বসে আছে কিছুই বুঝতে পারতেছি না। যদি এত ভয় পান তাহলে আমাদের সঙ্গে কেন কাজ করতে এসেছেন? আপনি এমপি থাকতেন, এটাই ভালো হতো। আপনি আমাদের সঙ্গে এসে আমাদেরকে আরো উইক করে ফেলেছেন। এখন আমি আপনাকে নিয়ে টেনশন করছি। তুমি দাদাভাইয়ের ব্যাপারে আসলে কিছু জানো না। আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু জেনে মনে হচ্ছে ও যে কি করতে পারে সেটাই আমি চিন্তা করতেছি। এদিকে আমি সাকিব আর রাফিকে বিদায় দিয়ে এমপির বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। আমার কাছে খবর এসেছে রকি এখন এমপির বাসার মধ্যেই আছে। আমি তাড়াতাড়ি করে এমপির বাসার সামনে চলে আসলাম। আর এমপির বাসার সামনে এসে আমি গাড়িটা দাঁড় করিয়ে ভিতরে প্রবেশ করতে থাকলাম। কিন্তু তখনই আমাকে গুলি করতে লাগলো, আর আমিও তাদেরকে মেশিন গান দিয়ে গুলি করতে লাগলাম। আর তখনই বললাম সাকিবকে, সাকিব ওদেরকে ফায়ার করতে থাক, আমি ভিতরে যাচ্ছি। আর আমার কথা ছাড়া আর কোনো অ্যাকশন করবি না। সামনে যাকে পাবি তাকেই মেরে ফেলবি, কোনো কথা নাই। তারপরে আমি ভিতরে চলে আসলাম। আর ভিতরে আসার পরে দেখলাম রকি আর এমপি ওরা আমাকে গুলি করছে আর ছাদের দিকে ওঠার চেষ্টা করছে।
ওখানে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, ওরা চলে যাওয়ার জন্য ওদিকে যাচ্ছে। তাই আমি তাড়াতাড়ি করে ছাদের দরজাটা বন্ধ করে দিলাম। আর বন্ধ করে দেওয়ার পরে আমি ওদেরকে মারতে লাগলাম। আর এদিকে এমপি আমাকে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমি এই পথে আসতে চাইনি। ওরা আমাকে ভয়ভীতি দেখিয়ে আমাকে এই পথে নিয়ে এসেছে। আমার কোনো দোষ নেই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এইসব কাজ করবো না, এখন থেকে ভালো হয়ে চলবো। তোকে ক্ষমা করে দিলে আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না। কেন, তোর মনে নেই তুই এভাবেই একদিন আমার বাবা মাকে মেরেছিলে? আমার বাবা তোর কাছে সব কিছু দিয়েছিল, দিয়ে দেওয়ার পরেও তুই আমার বাবা মাকে বাঁচতে দিসনি। আমি হলাম সেই ছেলে, চিনতে পারছিস, যাকে তোরা আজ থেকে প্রায় 5 বছর আগে মারতে চেয়েছিলে। কর্নেল রহমান চৌধুরী, এর একমাত্র ছেলে আকাশ চৌধুরী। তার মানে তুই রহমান চৌধুরীর ছেলে যে ওই দিন মারার সময় পালিয়ে গিয়েছিলি? তোকে আমরা কত জায়গায় খুঁজেছি, কিন্তু তোকে আমরা পাইনি। কি ভুল করলাম আমরা এত বছর? আজকে তোদেরকে আমি এমনভাবে মারবো যেটা তোরা কল্পনাও করতে পারবি না। এই বলে আমি ওদের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিলাম। ওদের পেটে ছুরি দিতেই ওরা মাটিতে পড়ে গেল। তারপর আমি ওদের বুক বরাবর কয়েকটা গুলি করলাম। আর গুলি করার পরে আমি ওদেরকে ছাদ থেকে ফেলে দিলাম। তারপরে আমি রাফিকে বললাম, রাফি, এমপির লাশটা গুম করে দেবে, যেন কেউ বুঝতে না পারে যে এমপি মারা গিয়েছে। এমপি নিখোঁজ সেটাই মিডিয়ার কাছে বলা হবে। আর রকিকে ওই ভার্সিটির সামনে ঝুলিয়ে রাখবি, যেন সবাই এটা দেখতে পারে। ঠিক আছে বস, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করছি। তারপর আমি এমপির লাশটাকে সাকিবকে দিয়ে গরম করানোর জন্য পাঠিয়ে দিলাম। আর এদিকে আমি রফিকের লাশটা নিয়ে ভার্সিটির সামনে গিয়ে ফেলে আসলাম। এদিকে আমি আমার গোডাউনে চলে আসলাম। আর আমার গোডাউনে এসে আবারও লিস্ট করতে লাগলাম, এরপরে আমার টার্গেট হবে কে। আর এভাবেই আমি আমার লিস্ট তৈরি করলাম। আর এইদিকে সময়টা পার হয়ে গিয়েছে। ওদিকে আজিজের কাছে গ্যাংয়ের খবর চলে গিয়েছে। তার ভাইকে দাদা ভাই খুন করে ফেলে দিয়ে গিয়েছে ভার্সিটির সামনে। এটা শোনার পরে আজিজ তাড়াতাড়ি করে সেই ভার্সিটির সামনে চলে আসলো আর ভাইয়ের লাশটা নিয়ে চলে গেল। আর আমি এদিকে টিভিতে নিউজ দেখছি, সাংবাদিকরা এটা ওটা বাজে বাজে কথা বলছে। সেদিকে আমার কোনোই প্রক্ষেপ নেই। আমি এদিকে আমার মতো করে কাজ করছি। এখন নিশ্চয়ই ও আমার ব্যাপারে ভালোভাবে খোঁজখবর নেবে আর আমার সঙ্গে লাগতে আসবে। আর এটাই তো আমি চেয়েছিলাম। আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে আসলাম। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে আমি ওনার জন্য ওয়েট করছি। আর বেশ কিছুক্ষণ পরেই আমি ওনার সামনে চলে আসলাম। আর ওনার সামনে এসে আমি ওনার কাছে ফাইলটা দিলাম। আর ফাইল দেওয়ার পরে উনি ফাইলটা দেখে হাসতে লাগলো। আর আমি যখন বললাম, ম্যাম আপনি পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে তাকে আমি দায়িত্ব দিয়েছি যে আজিজ এবং যেগুলো আছে সবাইকে মেরে ফেলার জন্য, আর ও মাফিয়া, তার জন্যই এই কাগজটা তাকে দেওয়া হয়েছে ম্যাম। এটা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। এটা ছাড়া আমাদের কোনো কিছু করা ছিল না। আপনি জানেন তার সম্পর্কে? সে কি শুধুই মাফিয়া? মানে সে একজন মাফিয়া, তাই তো? আপনারা জানেন তাই না? আপনাদেরকে দিয়ে যে কোনো কিছু হবে না, এটাই ভালোভাবে বোঝা যায়। সে কোনো মাফিয়া নয়, আর তার কোনো গ্যাং নেই। দাদাভাই, এটা তার ছদ্মনাম। মাফিয়াদের একটা নাম থাকে, সে অনুযায়ী আমি নিজেই এই নামটা দিয়ে দিয়েছিলাম। সে কে জানেন? রহমান চৌধুরীর একমাত্র ছেলে আকাশ চৌধুরী। এই আকাশ চৌধুরী হলো বাংলাদেশের রয় এজেন্ট, সিক্রেট আর্মি কমান্ডারদের হেড অফিসার ইনচার্জ, 26তম BCS অফিসার। বাংলাদেশের মধ্যে সাফ শুটার হলো সে। এমন কোনো বিদ্যা নেই যে তার জানা নেই। ও সকল ফাইটিং করতে পারে। তাকে আমি নিজে বিশেষ ট্রেনিং দিয়ে এই বাংলাদেশে এনেছি অপরাধ দমন করার জন্য। ও সব রকমের ফাইট করতে প্রস্তুত। কুংফু, ক্যারাতে, এরকম আরও 20 রকমের ফাইট সে একাই করতে পারে। আমি এটা শোনার পর কোনো কথা বলতে পারছিলাম না। তার মানে ম্যাম নিজে এটা হ্যান্ডেল করেছে? আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি বলতে লাগলাম, ম্যাম তাহলে এখন আমরা কি করব? অলরেডি কিন্তু এমপি খুন হয়ে গেছে এবং তার ছোট ভাই সে কিন্তু মারা গেছে। তো এমপি খুন হয়ে গেছে সেটা মিডিয়ার কাছে ছড়িয়ে দেবেন, তাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে দেশের জন্য প্রাণ দিয়েছে, কেউ যেন তাকে খুন করে দিয়েছে, এটাই আপনি ছড়াবেন। আর আপনাদের কোনো কিছু করতে হবে না, সে নিজেই সব কিছু করবে তার নিজের প্ল্যান মতো। আর তার সঙ্গে যারা আছে সবাই কিন্তু আর্মি অফিসার।
সাকিব, রাফি, আরও বেশ কয়েকজন। ওরা আসলে কোনো মাফিয়ার দল নয়। এই আজিজের যেখানে সেখানে যার লোক রয়েছে সবাইকে সে মেরে ফেলবে, আর এই জঙ্গিবাদীদের সঙ্গে যারা যারা কানেক্টেড রয়েছে সবাইকে সে একসঙ্গে মারবে এমন প্ল্যানিং করেছে সে। হি ইজ ইয়োর এজেন্ট অফ বাংলাদেশ। তারপরে আমি ওনার কাছ থেকে উঠে চলে আসলাম, আর ওনার কাছ থেকে উঠে এসে আমি সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করলাম, আর ম্যাডাম যেভাবে বলছিল আমি সেভাবে বললাম, আর এভাবেই কেটে গেল বেশ কিছু সময়। এদিকে আমি কাজ করছিলাম আর সাকিব আর রাফিকে বুঝিয়ে দিলাম ওর যত গোডাউন রয়েছে, যত লোক রয়েছে, ওখানে গিয়ে সবাইকে মেরে ফেলার জন্য। আর এসব করতে করতেই বেশ কয়েকটা দিন পার হয়ে গেল। দেশের মধ্যে এখন তুমুল যুদ্ধ চলছে, তবে সেটা অপরাধ দমনের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমি ল্যাপটপে কাজ করছিলাম, আর ল্যাপটপে হঠাৎ করেই দেখলাম আকাশের মতো কাউকে। আর আমি ওয়েবসাইট হ্যাক করলাম, আর ওয়েবসাইট হ্যাক করার পরে যেটা দেখলাম সেটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আকাশ কোনো মাফিয়া দলের কোনো কিছু না, সে বাংলাদেশের এজেন্ট। প্রধানমন্ত্রী নিজে তাকে পাঠিয়েছে এইসব জঙ্গিদের উচ্ছেদ করার জন্য। তার মানে সে আবারও আমার কাছে মিথ্যে কথা বলল। আমি যে তাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। যদি সে আমাকে ভালো না বাসতো তাহলে আমার জন্য এত কষ্ট করতো না। আমাকে সেফ জায়গায় রাখতে হবে। আমি তাকে কল দিলাম, আর কল দেওয়ার কিছুক্ষণ পরেই সে কলটা রিসিভ করলো, আর তখন আমাকে বলতে লাগলো, মারিয়া, আমি এখন ব্যস্ত আছি, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। এখন আমার কাছে তোমার সঙ্গে কথা বলার মতো সময় নেই, প্লিজ কলটা কাটো। আমি কোনো কিছুই জানি না, তুমি এখন আমার সঙ্গে কথা বলবে, এটাই আমার লাস্ট কথা। তুমি আমাকে বারবার মিথ্যে কথা বলেছো। ভালোবাসার মানুষের কাছে মিথ্যে বলতে তোমার লজ্জা করছে না? তুমি নাকি আমাকে ভালোবাসো, তো আবার মন থেকে ভালোবাসো। কই, ভালোবাসার মানুষের সঙ্গে কি মিথ্যা কথা বলাটা কি ঠিক? এটা কি খুবই দরকার ছিল? মারিয়া, তুমি কি বলছো আমি কোনো কিছুই বুঝতে পারছি না। যা যা বলবে একটু ক্লিয়ার করে বলো। আমার হাতে অনেক কাজ, যেটা তোমাকে বোঝাতে পারবো না, আর তুমি এটা বুঝবেও না। তুমি কে, তোমার ব্যাপারে আমি সবকিছু জেনে গেছি। আমার কাছ থেকে কেন লুকালে? তুমি আমাকে তো বলতে পারতে। আমি কি তোমার দূরের কেউ ছিলাম? যদি আমি তোমার দূরের কেউ থাকতাম তাহলে কেন তোমার ভালোবাসা দিয়ে আমাকে তোমার কাছে রেখেছো? কেন প্রতিটা সময় আমার খেয়াল রাখো? কেন এত কেয়ার করো? আমি খেয়েছি কিনা, ঘুমিয়েছি কিনা, কি করছি, আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা, কেন কেন আমাকে এসব বলো? আরে তুমি এই জন্য এত রাগ করছো? শোনো, আমাদের কাজের সময় আমরা কাউকে চিনি না, আমরা আমাদের নিজের মতো করে কাজ করি, আর কোনো নিয়ম নেই এসব বলার জন্য। আমি মাফিয়া, তুমি এটাই ধরে রাখো, এর চেয়ে বেশি কিছু তোমার জানতে হবে না। তুমি এখনই আমার সঙ্গে দেখা করবে। যদি আমার সঙ্গে দেখা না করো তাহলে আমি বাইরে বের হব, ঘুরবো। তখন আমাকে ওরা দেখে মেরে ফেলবে। তখনই তুমি বুঝবে যখন আমি না থাকবো তখন তোমার ভালো লাগবে, তাই না? আর তুমি এত পাগলামি কেন করছো বলো তো? দেখো, আমি অনেক ব্যস্ত আছি, তুমি বিশ্বাস করো। আর যেহেতু তুমি জানো, তাই আমি তোমাকে কিছু বললাম না। তুমি তো জানোই যে আমি কতটা ব্যস্ত। প্লিজ জান আমার। আমাকে আজকে বিয়ে করতে হবে। যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি কোনো কিছু একটা করে ফেলবো। একা একা থাকতে আর আমার ভালো লাগে না। আজকে প্রায় 25 দিনের মতো হয়ে গেল আমি এখানে একা একা আছি। ভাবে একা একা থাকতে আমার একদমই ভালো লাগে না। যদি তুমি বিয়ে না করো তাহলে আমি সমস্ত ওয়েবসাইট হ্যাক করে নষ্ট করে দেবো, তখন বুঝতে পারবে। ভেবেছিলাম তুমি একটা সাধারণ মেয়ে, কিন্তু তুমি তো দেখছি এখন পুরো হ্যাকার। তার মানে তুমি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করে তারপরে আমার ব্যাপারে জানতে পেরেছো, তাই না? সো দয়া করে ওয়েবসাইটটা আগের মতো করে দাও। শুধু শুধু এমনটা করো না। আমি আমার হাতের কাজটা শেষ করে তারপর তোমাকে বিয়ে করব। ঠিক আছে, আমি ওয়েবসাইটে আগের মতো ফিরিয়ে দিয়েছি। তুমি কিন্তু সন্ধ্যার সময় আমার এখানে আসবে। যদি সন্ধ্যার সময় তোমাকে আমার এখানে না পাই তখন বুঝতে পারবে আমি আবার ওয়েবসাইট হ্যাক করে সকল কিছু নষ্ট করে দেব। তবে তো কাউকে দিব না, কারণ এত বড় বেঈমান আমি নই। কিন্তু তোমার উপরে রাগ কিন্তু আমি নষ্ট করে দিতে পারি। এখন তো দেখছি আমার ঘরের মধ্যেই আমার শত্রু তৈরি হয়ে গিয়েছে, বাইরে তো আমার শত্রু আছেই। ঠিক আছে, তোমাকে আমি পরে বুঝিয়ে দেব। এখন তো তোমার সময়, তুমি বলবেই। দেখেছ, সব সময় মেয়েদেরই সময় থাকে, তোমাদের সময় কোনোদিনই আসবে না।
আগে বিয়েটা হতে দাও, তারপরে বুঝবে এগুলো কষ্ট দেওয়ার কতটা ফল। তারপরে আমি কলটা কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পরেই হঠাৎ করে আবারও একটা নাম্বার থেকে কল আসলো। কলটা আজিজের নাম্বার থেকে এসেছে। আজিজ আমাকে কল দিয়ে বলতে লাগলো, কি রে মাফিয়া কিং, দাদাভাই তুই নাকি অনেক বড় মাফিয়া হয়ে গেছিস? আমার ভাইকে হত্যা করেছিস, আমার সকল লোকগুলোকে মেরে ফেলেছিস, আমাকে পাগল বানিয়ে দিয়েছিস। আমাকে এখন সমস্ত প্রশাসনের লোক খুঁজে বেড়াচ্ছে পাগলের মতো। তুই কোথায় চলে আয়। তোদেরকে মারার জন্যই তো আমি বসে আছি। তোদের কবরটা আজিমপুরের কবরস্থানেই হবে। তোদের জন্য কবর ঘুরে রেখেছি আমি। মারিয়ার নামে যত সম্পত্তি আছে সকল কিছু আমি আর রফিক মিলে পেতে চেয়েছিলাম, কিন্তু সেটা তোর জন্য সম্ভব হলো না। তুই তোর নিজের সেফ হাউসে রেখেছিস, তাই না? তোর মারিয়াকে অলরেডি আমার লোকজন চারদিক থেকে ঘিরে ফেলেছে আর এক্ষুনি নিয়ে আসবে। তুই কি মনে করেছিস তোর সেফ হাউসের ঠিকানা আমি নিতে পারবো না? ততটা অপদার্থ আমি নই, বুঝতে পেরেছিস? যদি এতটুকু না নিয়ে চলি তাহলে কিভাবে হবে? তোর বড় ভাইয়ের মতো ওসি সাহেব, তারপর মন্ত্রী, সকলেই আমার কাছে চলে আয়। তারপরেই কলটা কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পরে আমি ভাবছি ওরা সাকিবের কাছ থেকেই এগুলো নিয়েছে। সাকিব হয়তো ওখানে। তারা সাকিব আর রাফিকে ধরে নিয়ে গিয়েছে। তারপর আমি রেডি হয়ে নিলাম। আর রেডি হবার পরে তার ঠিকানা মতো যেতে লাগলাম। কুত্তার বাচ্চা, তোরা কালেমা পড়ে নে, কারণ একটু পরেই তোদের জীবনে ঘূর্ণিঝড় নেমে আসবে। আমার গায়ে যতটা থাপ্পড় দিয়েছিস, গায়ে টাচ করিয়েছিস, এগুলোর মাসুল তোদেরকে দিতে হবে। আকাশ তোদেরকে একেবারেই মারবে, এমন ভাবে মারবে তখন আকাশের কাছে পায়ে ধরে ক্ষমা চাইবি। আকাশ সকল কিছুর প্রতিশোধ নেবে। আর রফিক চৌধুরী, তুই কিছু সময় ওয়েট কর। আকাশ আসার পরে তোকে আমি নিজের হাতে মারবো। তুই আমার মা বাবাকে মেরে ফেলেছিস এই সমস্ত সম্পত্তি দখল করার জন্য, তাই না? ঠিক আছে, তোর নাগরকে আসতে দে, তারপর দেখ কার গায়ে কত জোর। আর এই যে ওসি, তোর মতো 2 টাকারও ওসি আমার এত বড় ক্ষতি করবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ, আমি তো 2টা কারণেই আছি। আমার তো কোনো কিছুই করার নেই, কিন্তু এমন একটা মানুষ আজকে তোর এখানে আসছে, আসার পর বুঝতে পারবি তুই কি মনে করেছিস আকাশ একজন মাফিয়া কিং, দেশে দাদাভাই হিসাবে তোকে মারতে আসছে। ভুল ভাবছিস, নিজের পায়ে নিজে কুড়াল দিয়েছিস। এখনো তোকে ভালোই ভালোই বলছি, আমাদেরকে ছেড়ে দে। আমি আমার নিজের হাতে এই জঙ্গি সংগঠন তৈরি করেছিলাম, কিন্তু আকাশ এটাকে পুরো তছনছ করে দিয়েছে। আমি হতাম এই দেশের শাসক, সবাই আমাকে জমের মতো ভয় পেত, কিন্তু এই আকাশ আমার সব কিছু নষ্ট করে দিয়েছে। কে এই আকাশ? 26তম বিসিএস প্রশাসন ক্যাডার অফিসার্স ইনচার্জ অফ সিক্রেট কমান্ডো। শুধু এটাই নয়, আরও একটা পরিচয় আছে, বিএসএফ এর দায়িত্বগত অধিকার, যার কথায় পুরো বিসিএফ এর পরিচালনা করা হয়, প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু করা হয়। এই বিএসএফ এর দায়িত্বে আছে এই আকাশ চৌধুরী, সিক্রেট আর্মি কমান্ডো। এই যে এতগুলো টাইটেল, এগুলো কি শুধু শুধু অর্জন করেছে? সে বাংলাদেশের এজেন্ট। কিরে, এখন তোর গলা শুকিয়ে গেছে কেন? ওর পরিচয় শোনা মাত্রই তোর গলা শুকিয়ে গেছে? তারপরে বোঝ, তুই আমাকে তুলে এনেছিস, তুই ওদেরকে তুলে এনেছিস, এতেই তোর কি অবস্থা করবে সেটা ভেবে দেখ। আর আমি তো তার ভালোবাসার মানুষ, তাহলে আমার জন্য তোর কে কি কি করতে পারে? আর তুই যেসব অন্যায় করেছিস এটার জন্য তো আর কিছু বলা লাগে না। আমার এখন তোর অবস্থা দেখে হাসি পাচ্ছে। ও শুধু আমাকে পরিবর্তন করেনি, ও পুরো দেশটাকে পরিবর্তন করে ফেলেছে। একসময় আমি নিজেও অহংকার করতাম, কিন্তু তার সাথে চলার পরে সে আমাকে পাল্টে দিয়েছে। এদিকে আমি গাড়ি নিয়ে ওদের জায়গা মতো পৌঁছে গেলাম। আর পৌঁছে যাওয়ার পরেই গাড়ি থেকে নামলাম। তারপর আমি একা একা হাঁটতে লাগলাম। আর তখনই কয়েকটা ছেলে আসলো, সেগুলোর সঙ্গে আমি ভেতরে যেতে লাগলাম। আর এই প্রত্যেকটা ছেলেই আমার হাতে কোনো না কোনোভাবে মায়ের খেয়েছে। ওদেরকে একবার করে ডোজ দেওয়া আছে, তাই আমার সঙ্গে কথা বলার সাহস পেল না। আমি ভেতরে আসলাম। আর ভেতরে আসার পরে রফিক বলতে লাগলো, কিরে, তুই কোনো কিছু না নিয়েই আমার সঙ্গে লড়াই করার জন্য চলে এসেছিস? আমাদের জন্য নৌবাহিনী, র্যাব, পুলিশ কাউকে নিয়ে আসিসনি? তোর কি মনে হয়
আমি বাজারে মাছ বিক্রি করি? হ্যাঁ, আর মাছ বিক্রি করে তোর এখানে এসেছি। তোদের সব কয়টাকে যদি আমি আজকে আজিমপুর কবরস্থানে না পাঠিয়েছি, তাহলে আমার নাম আকাশ চৌধুরী নয়। তোকে আমি একটা অফার দিয়েছি। আমি তোকে সব কিছুর পরেও এখন একটা অফার দিচ্ছি। তুই এখন থেকে আমার হয়ে কাজ কর। আমি সবার কাছে ছেড়ে দেব। আমি পুরো দেশটা তোর হাতে দিয়ে দেব। আর আমি এদিকে জঙ্গি সংগঠন তৈরি করব। তারপরে বিভিন্ন দেশের সঙ্গে আমরা লড়াই করব। তোর কি মনে হয় আমি কি রাস্তার ভিখারি যে আমি এটা করব, তোর কথা মেনে নেব? যদি এটা মেনে নিতাম তাহলে এত কষ্ট করে এত ট্রেনিং নিয়ে নিজেকে এমনভাবে তৈরি করতাম না। বুঝতে পেরেছিস? তো দেখি আজকে আজিমপুর কবরস্থানে পাঠাবো সব কয়টাকে একসাথে। তোদেরকে বলেছিলাম না তোরা একটাও বাঁচতে পারবি না। এখন বুঝ, আমাদেরকে নিয়ে এসে আরো বেশি মাথা গরম করে দিয়েছিস। আজকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। তোরা আমার বাবা মাকে মেরেছিস, ওর বাবা মাকে মেরেছিস। তখনই কয়েকজন আসতে লাগলো আমাকে মারতে, আর আমি ওদেরকে লাথি দিয়ে ফেলে দিলাম। আর লাথি দিয়ে ফেলে দেওয়ার পরে আমি ওদের কাছ থেকে মেশিন গান নিয়ে চারদিক থেকে গুলি করতে লাগলাম। ওরা আমাকেও গুলি করতে লাগলো। তারপরে আমি সুযোগ মতো সবাইকে ছাড়িয়ে দিলাম, আর মারিয়া আমাকে এসে জড়িয়ে ধরল। মেয়েটা অনেক ভয় পেয়েছে। আমি মারিয়াকে ছাড়িয়ে ওদেরকে গুলি করছি। তারপর মারিয়াকে আমি বললাম গাড়িতে চলে যাওয়ার জন্য, আর মারিয়া গাড়িতে চলে গেল। আর গাড়িতে যাওয়ার পরে আমি এদিকে সবাইকে গুলি করতে লাগলাম। ওরা সবাই মারা গিয়েছে। আমি তাদেরকে গুলি করলাম, আর গুলি করার পরে আমি আজিজকে বাহিরে নিয়ে এসে সাধারণ পাবলিকের হাতে তুলে দিলাম। আর এদিকে রফিককে আমি অ্যাসিডের উপর দাঁড় করিয়ে দিলাম রশি দিয়ে। তারপরে আমি মারিয়াকে বললাম গাড়ি থেকে আসার জন্য, আর তখন মারিয়া চলে আসলো। আর মারিয়া আসার পরে আমি মারিয়াকে বললাম, মারিয়া, তুমি চেয়েছিলে না যে তোমার বাবা মায়ের প্রতিশোধ নেবে? এই নাও পিস্তল, গুলি করো। গুলি করার পরে তার দেহটা থেকে কঙ্কাল বেরিয়ে আসবে অ্যাসিডের মধ্যে পড়ে যাওয়ার পরে। মারিয়া, তুই আমার কথা একবার শোন। হ্যাঁ, আমি ভুল করে ফেলেছি। আমি তোকে এতদিন লালন পালন করে মানুষ করেছি। তুই আমাকে মেরে ফেলতে পারিস না। আমি তোর বাবার মতো নেই। তুই আমাকে মাফ করে দে। আমি তোকে লালন পালন করে বড় করেছি, প্লিজ। তুই আমার বাবা হওয়ার যোগ্য নয়, আর তুই আমাকে লালন পালন করেছিস। মানে আমার টাকায় আমি বড় হয়েছি। আমি তোর ইনকাম করার টাকাটাই বড় হয়নি। আমার বাবা যা রেখে গিয়েছিল সেগুলোই আমি ভোগ করেছি। তোকে তো বাঁচিয়ে রাখার কোনো প্রশ্নই আসে না। তুই অনেক অন্যায় করেছিস, এতটা মেয়ের সর্বনাশ করেছিস, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। তখনই মারিয়া গুলি করে দিল। আর মারিয়া গুলি করে দেওয়ার পরে দড়িটা ছুটে গেল। আর দড়িটা ছুটে যাওয়ার পরে রফিক চৌধুরী অ্যাসিডের মধ্যে পড়ে গেল। আর অ্যাসিডের মধ্যে পড়ে যাওয়ার পরে তার দেহটা টকবক করে ফুটতে লাগলো অ্যাসিডের মধ্যে। আর তখনই মারিয়া কান্না করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও মারিয়াকে জড়িয়ে ধরলাম, তার মাথায় হাত বলিয়ে দিতে লাগলাম। আর তখনই প্রধানমন্ত্রীর গাড়ির বহন চলে আসলো। আমি মারিয়াকে নিয়ে বের হলাম। আর মারিয়াকে নিয়ে বের হওয়ার পরে উনি আমাকে শুভেচ্ছা জানালেন, আর বলতে লাগলো, তোমার মতো দেশপ্রেমিক প্রতিটা দেশে যেন হয়। তোমার মতো মানুষ প্রতিটা দেশে থাকলে সেই দেশ কখনোই এই জঙ্গিদের হাতে যাবে না। তোমার মতো দামাল ছেলেরা আছে বলেই সব কিছু এখনো স্বাভাবিকভাবে চলছে। ম্যাম, দোয়া করবেন আমার জন্য। ওরা আমার বাবা মাকে এই সৎ পথে থাকার জন্যই মেরে ফেলেছিল। আমার বাবা ওদের বিরুদ্ধে কথা বলতে গিয়েছিল, ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়েছিল, তাই আমার বাবাকে মেরে ফেলেছে। আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। তাই এটা মনে হয় আমাদের বৌমা। ঠিক আছে, তোমাদের দুজনের জন্য শুভ কামনা রইল। দোয়া করি নতুন জীবনে তোমরা অনেক সুখী হও। তারপরে উনি চলে গেল, আর আমিও মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন মারিয়া সবার সামনে কিছুটা লজ্জা পেল। তারপর আমি মারিয়াকে বললাম গাড়িতে ওঠার জন্য। আর আমি সাংবাদিকদের সঙ্গে সম্মেলন করার পরে আমিও মারিয়াকে নিয়ে সোজা কাজী অফিসে চলে আসলাম। কাজী অফিসে আসার পরে সাথে রাফি, সাকিব আরও একজন ছিল। ওদের সহায়তায় বিয়েটা হয়ে গেল। আর এভাবেই সময়টা পার হয়ে গেল।
এখন আমি দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। রাফি তখন আমায় বলতে লাগলো, ভাই আপনাকে দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে, তাড়াতাড়ি ভিতরে চলে যান। আমাদের ভাবি তারপর আবার ম্যাডাম আপনার জন্য ওয়েট করছে, আপনার সঙ্গে লুডো খেলবে বলে। আমি ওদেরকে দৌড়ানে দিলাম। ওদেরকে দৌড়ানে দিয়ে আমি ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করতে দেখি সে বিছানার মধ্যে বসে আছে। আমি তার কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন সে আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমাকে জড়িয়ে ধরে আছেন কেন? আপনার কি লজ্জা করছে না যে একটা মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন? একটা ছেলে কখনো একটা মেয়েকে জড়িয়ে ধরতে পারে বলেন? পাগল নাকি? আমি বিয়ে করেছি তো, আমার বউকে আমি যেভাবে ইচ্ছে সেভাবেই জড়িয়ে ধরব। তাতে তোমার কি? আজকে তো আমি আমার বউকে অনেক আদর করব, আর আদর করার পরেই যেন আমার বউ কিছুদিন পরেই আমাকে একটা সুসংবাদ দিতে পারে, সেই ব্যবস্থাই করব। তা আপনি কি লজ্জা শরমের মাথা খেয়ে গেছেন নাকি? চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। আগে তোমার শাস্তিটা দিয়ে নি, তারপরে দেখা যাবে। আমি কোনো কথা শুনলাম না। আমি তাকে শুইয়ে দিলাম, আর শুইয়ে দেওয়ার পরে আমিও তার ঠোঁট জোড়া দখল করে নিলাম, আর সেও আমাকে রেসপন্স দিতে লাগলো। আর এভাবেই দুজন মিলে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটা। সো নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।